This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সালের 26শে জানুয়ারি গুজরাতের ভুজে ভূমিকম্প হয়। কচ্ছে মৃতের সংখ্যা 12,000-এর বেশি। সেদিন 2015 সালের 25শে এপ্রিল নেপালের ভয়াবহ ভূমিকম্পে এভারেস্টে তুষার ধস পর্যন্ত নামে। মৃতের সংখ্যা 2,500 ছাড়িয়ে গিয়েছিল। 2023 সালের 6ই ফেব্রুয়ারি তুরস্কের ভয়ানক ভূমিকম্পে মৃতের সংখ্যা 60,000-এর কাছাকাছি পৌঁছে যায়। কখন কোন শহরের পায়ের তলার মাটি কাঁপবে কে বলতে পারে। নরেন্দ্র মোদী বলছেন 4 জুনের পর নাকি ভূমিকম্প আসছে এবং সেই ভূমিকম্প চলবে। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer। কয়েকটা ভূমিকম্পের কথা বললাম, আরও আছে। 93 সালে লাতুর ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, প্রায় 10,000 লোক মারা গেছিলেন। এই ভূমিকম্পটা না খুব গোলমেলে বস্তু, জানেন তো। মানে এই ধরুন রেমাল এলো, এটা আমরা জানতাম একটা নতুন ঘূর্ণিঝড় আসছে। এর আগেও ইয়াস বা আমপান এগুলো আসছে আমরা জানতে পেরেছিলাম। এমনকি কতটা এগোচ্ছে, কী স্পিডে এগোচ্ছে, কখন মাটিতে পড়বে, মানে ওই ল্যান্ডফল হবে, সব জানতাম। সব কিছু পূর্বাভাস পেয়েছি। তারপরেও বেশ কিছু লোকজন প্রস্তুতি নেয়নি, আগাম সতর্কতা নেয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সুযোগ ছিল। কিন্তু এই ভূমিকম্প কিচ্ছু বলে না। অন্যান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের যদি আভাস পাওয়াও যায়, ভূমিকম্পের কোনো রকম পূর্বাভাস দেওয়াটা আজ পর্যন্ত সম্ভব হয়নি। দেওয়া গেলে ওই যে ছবিগুলো দেখলেন সেগুলো দেখতে হতো না। ভূমিকম্পটা ঠেকানো যাক বা না যাক, এই লাতুর, ভুজ, কাঠমান্ডু বা ইস্তাম্বুলে ক্ষয়ক্ষতি তো অনেক কমানো যেত যদি জানা যেত আসছে, সে আসছে। এমনকি ওই যে ওরকম একটা ভূমিকম্প প্রবণ দেশ জাপান, সেখানেও তো বহু মানুষের প্রাণটান বেঁচে যেত। ভয়াবহ সুনামির আগে উপকূলের মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যেত। কিন্তু এটা সিরিয়াসলি আমাদের বিরাট বড় দুর্ভাগ্য, জানেন তো। কিচ্ছু করা যায় না এইসব ক্ষেত্রে, কারণ ওই ভূমিকম্প কখন কোথায় আসবে কিচ্ছু বলা যায় না। প্রকৃতির এই রহস্যটা আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। খোদার ওপর খোদকারি করার চেষ্টা অবশ্য আমরা বিভিন্ন রকম করে ফেলি, এখনও চলছে প্রতি মুহূর্তে। এই একটা জায়গায় কোনো জারি জুডি খাটেনি, সেদিক থেকে এই প্রথম মনে হচ্ছে একটা ব্রেক থ্রু পাওয়া যাচ্ছে, জানেন তো। আজকে সেই দিন, কারণ আজকেই প্রথম একটা ভূমিকম্পের আগাম আভাস পাওয়া গেল, পূর্বাভাস। প্রধানমন্ত্রী দিয়েছেন সেই পূর্বাভাস। এবার এটা শুনে ওই আবার সেই কোভিডের সময়কালের কথা ভাববেন না। আজকে একদম অন্য জায়গার থেকে গোটা ব্যাপারটা দেখতে হবে, কারণ প্রধানমন্ত্রী আজ বলেছেন 4 জুনের পর নাকি ভূমিকম্প আসবে এবং সেই ভূমিকম্প স্থায়ী হবে 6 মাসের জন্য। অর্থাৎ একটার মধ্যেই 2টো পূর্বাভাস রয়েছে। 1, 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পর ভূমিকম্প হবে, আর 2, সেই ভূমিকম্পের স্থায়িত্ব কতদিন হবে। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं। প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা শোনার পর একটু বুঝতে পারলাম যে কোন ক্ষেত্রটায় ভূমিকম্পটা আসবে। মানে আসবে রাজনৈতিক ক্ষেত্রে, এটা তো বুঝলাম, কিন্তু এই ঘোষণার পর কোন জিনিসটার সবথেকে বেশি চাহিদা তৈরি হতে পারে বলুন তো। আরে বুঝতে পারছেন না, রিক্টার স্কেল, ওই যেটা দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপে, আমি শিওর
ওই রাজনৈতিক নেতারা এখন একটা রিক্টার স্কেল খুঁজে পাওয়ার জন্য আকুপাকু করবেন। কতটা তীব্রতার ভূমিকম্প হলো, কতটা তার স্থায়িত্ব, এগুলো জানা দরকার। তো নরেন্দ্র মোদী ওই রাজনৈতিক ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার পরেও কিন্তু মনে হচ্ছে রিক্টার স্কেলটা সেটাও খুব জরুরি। কারণ ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হবে সেটাও তো জানতে হবে আগের থেকে। যদি মানে দেখো ভূমিকম্পে কি হয়, প্রাথমিক একটা কম্পন হয়, কম্পনটা হয় কোথায়? এপিসেন্টারে, একদম কোরে। এবার সেখান থেকে তার চারপাশে ছড়িয়ে পড়ে। এবার একটা কম্পনের পর তারপরে কিন্তু আফটার শক আসে, সেটাও আরও গুরুত্বপূর্ণ। এবং সত্যি কথা বলতে কি আফটার শকই অনেক সময় ক্ষয়ক্ষতিটা বেশি হয়। আর আরেকটা জিনিস হয় কতক্ষণ ধরে সেটা চলছে। দেখুন এমনিতে ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু ওই স্থায়িত্বের ওপরেই নির্ভর করে, মানে কতক্ষণ ধরে চললো। ধরুন একটা জায়গায় রিক্টার স্কেল হয়তো খুব কম মাত্রার ভূমিকম্প রেকর্ড করলো, সেই হিসেবে হয়তো খুব জোরালো ভূমিকম্প না, কিন্তু তার স্থায়িত্বটা অনেক বেশি হলো, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে। অর্থাৎ কম মাত্রার ভূমিকম্প বা দুর্বল ভূমিকম্প যদি বেশিক্ষণ ধরে হয় তাহলে কিন্তু অন্য একটা হঠাৎ বড় ঝটকার থেকে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। সেখানে হ্যাঁ এমনিতে ভূমিকম্প দেখুন কয়েক সেকেন্ড বা খুব বেশি হলে 1.5-2 মিনিট, এর বেশি তো স্থায়ী হতে আমরা দেখিনি। তাতেই আচ্ছা আচ্ছা শহর ধুলোয় লুটিয়ে পড়ে। সেখানে 6 মাস, ভাবতে পারছেন 6 মাস ধরে রাজনৈতিক ভূমিকম্পের কথা বললেন প্রধানমন্ত্রী। ভূমিকম্প কবে হবে সেটা বলেছেন, 6 মাস ধরে কম্পন চলবে সেটাও বলেছেন, কিন্তু এক্স্যাক্ট তার এপিসেন্টারটা কোথায় হবে বলুন তো, আর কতটা জায়গা জুড়ে তার কম্পন অনুভূত হবে না সেটা তো বলেননি। ফলে এই রকম যখন একটা জায়গায় রাজনৈতিক নেতারা ছেড়ে দেন না, আর জাস্ট গড়িয়ে দিলেন বলটা, সবাই না তখন ঝাঁপিয়ে পড়ে নিজের মতো করে সেই বলটাকে পাস করার জন্য, বা হয়তো নিজের মতো করে একটা কাল্পনিক গোল ঠিক করে নিয়ে সেই বলটায় শট করার জন্য। মোদ্দা কথা সবার সামনে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের সামনে একটা সুযোগ তৈরি হয় নিজের মতো করে একটা গেম খেলার, মনে মনে খেলে নেওয়া, একটা আগাম আন্দাজ করার চেষ্টা করা, যে যার মতো নিজের মতো করে। তাই এক্ষেত্রেও দিক নির্দেশ করছেন, কিন্তু আসছে সে আসছে। মোদি পড়বে তারই ইঙ্গিত দিচ্ছে। এই 6 মাসের মধ্যে আগামী কেন্দ্র সরকার এমন কতগুলো সিদ্ধান্ত নেবে যেই সিদ্ধান্ত আগামী দিনে এই সমস্ত রাজনৈতিক দল যারা পারিবারিক রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। এবং এটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য অশনি সংকেত। অপেক্ষা করুন না, কয়েকদিন অপেক্ষা করুন, অনেক লোকের জেলে যাওয়া বাকি আছে। আমি তো বলি তৃণমূল নেতারা এখন আরএসসিতে আছে, পুরো সিটটা কনফার্ম হয়নি, যেদিন কনফার্ম হবে ভিতরে ঢুকে যাবে। দেখলেন তো নরেন্দ্র মোদী তার কথার মধ্যে জাস্ট একটা হিন্টস দিয়েছিলেন, ইঙ্গিত। পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কথা তিনি একটা উল্লেখ করে ছেড়ে দিয়েছিলেন, এর বেশি কিছু বলেন। কিন্তু সেই একটা হিন্টেই কি সুকান্ত মজুমদারের নজরটা ওই কালীঘাটের দিকে ঘুরে গেল? সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ। তো ঠিক আছে, তিনি সমঝদার প্রমাণ করার চেষ্টা করছেন নিজেকে, সেটা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবো যে আলটিমেটলি কী দাঁড়াবে। তবে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে যে কোনো আক্রমণের দিশাই আর কি ওই তৃণমূলের হেডকোয়ার্টারের দিকে ঘুরিয়ে দেওয়ার এটা দায় বা দায়িত্বও বলতে পারেন, সেটা বিজেপির আছে। বিজেপি সভাপতিত্ব আছেই, রাজ্য সভাপতি, সেটা আমরা বুঝি। ঠিক যেরকম বুঝি এক্ষেত্রে অধীর চৌধুরীর দায়টা দ্বিগুণ। প্রথমত তাকে তার নিজের দলকে ডিফেন্স করতে হবে, কোথাও গিয়ে বাঁচাতে হবে, কারণ তার দলের ক্ষেত্রেও তো ওই পরিবারতন্ত্রের কথাটা বারবার ওঠে। আর দ্বিতীয়ত জোট সঙ্গীদের হয়েও রক্ষণ সামলাতে হবে, কারণ তাদের ক্ষেত্রেও এই বক্তব্যগুলো উঠছে। এবার এখানকার জোট সঙ্গীদের জন্য তিনি কি বলবেন জানি না, বা এখানে কাকে কাকে তিনি কীভাবে জোট সঙ্গী ভাবেন। এক্ষেত্রে তার বিচারটা ওই কেন্দ্রীয় জোটের কথা মাথায় রেখে জোট সঙ্গী বাছা, নাকি একদম স্থানীয় জোটের কথা মাথায় রেখে জোট সঙ্গী বাছা, সেটা অবশ্য তিনিই জানেন। তবে নরেন্দ্র মোদী এই
পরিবারবাদী পার্টির ব্র্যাকেটে যদি তৃণমূলকে রাখেন, তাহলে কংগ্রেসও আছে তো তার মধ্যে, এটা তো বুঝতেই পারছি। ঠিক একইভাবে সমাজবাদী পার্টির মতো বিরোধী দলকেও সেই তালিকায় আমরা ধরতেই পারি। এদের সবার হয়ে জবাব দিতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন যে প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদীকে সরে যেতে হবে, সেটাই নাকি আসল ভূমিকম্প। আর সুকান্ত মজুমদার বলছেন প্রধানমন্ত্রীর কথা নাকি মুখ্যমন্ত্রীর জন্য অসরি সংকেত। অর্থাৎ বুঝতে পারছেন, যে যার মতো করে আন্দাজ করে নিচ্ছেন, গেস গেম খেলছেন, নিজের মতো করে দিক নির্দেশ করছেন। এবার তারা তো তাদের কাজ করছেন, তাদের দায় আছে, তাদের দায়িত্ব আছে। আপনার আমার কি আছে, আমরা কি করবো এই ক্ষেত্রে? এটা সোজা রাস্তা আছে, জানেন তো। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মাঝে মধ্যে এটা করতাম, একদম শিওর শট, তখনও সাকসেস পেতাম। আমার ধারণা আপনারাও কোনো না কোনো সময় পেয়েছেন। দেখুন, মনে আছে সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে হঠাৎ করে কোনো এক আঙুল তুলে ওই যে বলে দেখাতাম, দেখবেন চারপাশে লোকজন এসে সবাই ওই পাশে তাকিয়ে রয়েছে, সবাই দেখার চেষ্টা করছে কি দেখালাম আর কি। আমরাও ঠিক করলাম যে এই ক্ষেত্রে নেতারা সবাই তো আঙুল তুলছেন, ফালতু ইধার উধার না তাকিয়ে যে যেদিকে আঙুল তুলছেন সেদিকেই তাকাতে শুরু করি। কিছু না কিছু দেখতে তো নিশ্চয়ই পাবো, মানে দেখতে যদি নাও পাই এটা তো নিশ্চিন্তে থাকতে পারবো যে নেতারা চেয়েছেন সেই জন্য আমরা তাকিয়েছি। আর আমাদের কাজটা তো আরও সহজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন নরেন্দ্র মোদী নাকি তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পরিকল্পনা করছেন। এবার এটাও গেস গেম নাকি আগাম কোনো ইঙ্গিত, সেটা তো বলতে পারবো না। তবে আঙুল তুলেছেন যখন, চলুন তাকাই। ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং लास्टिंग कूलिंग। ये बात जरूर मोदी को याद रखना चाहिए। अभी से डर रहा है हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके से देखो। हम खुद ने एक शायरी लिखा कि कोई तो कवर के लिए इंतजार करते हैं। ठीक बोललाम ना? कि बोलेছিলাম बॉबी ওটা? तू बोल दे ओटा। हमने 6 शायरी भी लिखा है, 6 बोई का, हमारा 140 बोई निकाला। तो हम खुद एक शायरी लिखा था, बॉबी बोलो दे। आप कब्र से डरते हो और कफन मेरा इंतज़ार करता है। मैंने लिखा था कोई तो कब्र से डरते हैं और हम तो हमके लिए कफन इंतज़ार करते हैं। हम ऐसा लड़ते हैं, हम लड़ाई कभी नहीं छोड़ेंगे। দেখলেন তো, এই হচ্ছে রাজনৈতিক নেতাদের স্পিরিট। কত সিরিয়াস একটা ব্যাপার। এপাশে ভূমিকম্প, তারপর রাজনৈতিক ভূমিকম্প, তার মধ্যে ওই সুকান্ত মজুমদার কালীঘাটের কথা বলে বসে আছেন, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শের শায়েরি শুনিয়ে দিলেন এবং তার সঙ্গে নিজেকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুড়ে দিলেন। দেখুন, যত মত তত পথ, আপনি আমি এটাই জানি। ফলে যতগুলো মত আর যতগুলো পথ পাবো সব কটাকে আমরা সমান গুরুত্ব দেবো। আমাদের এছাড়া তো কিছু করার নেই, এটাই আমরা করি। এই কাজটা তো এর আগেও আমাদের করতে হয়েছে। মানে একটু মনে করে দেখুন, 21শে এপ্রিল সেদিন শুভেন্দু অধিকারী কী বলেছিলেন তিনি বোমা ফাটাবেন। ব্যাস, অমনি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবে নিয়েছিলেন রিয়েল বোমা হয়তো ফাটবে, এবং ভেবেছিলেন তাদের উদ্দেশ্য করেই হয়তো ফাটবে। ওই তখন বোমা টোমা যা উদ্ধার হয়েছিল বলেছিল ওই জন্যে সব বোমা টোমা জড়ো করা হচ্ছে। কিন্তু যখন ওই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 26,000 শিক্ষকের প্যানেলটা বাতিল করে দিল, তারপরে কিন্তু তারা সেট করে তাদের দৃষ্টিভঙ্গিটা বদলে দিলেন আর কি। দেখার নজরটাই বদলে গেল তাদের, এবং আমাদের দেখানোর অ্যাঙ্গেলটাও বদলে ফেললেন। ওই সেই আগে বলতাম না, ওই 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 করে আঙুলটা নড়াতাম, মানে যেখানটায় গিয়ে লাগবে সেই জায়গাটায় গিয়ে থামবো আর কি। কোনো প্রথম থেকে স্যাঙ্গুইন হতে পারছি না, এ হচ্ছে সেরকম। তারা ওই 2016 সালের যে প্যানেলটা হাইকোর্ট বাতিল করে দিল, এবং তারপর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে বলছেন যে বিজেপি ষড়যন্ত্র করে 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে। এটার কথা, এই এত শিক্ষকের চাকরি খাওয়ার কথাই নাকি শুভেন্দু অধিকারী বলেছিলেন, আর এটাকেই নাকি বোমা ফাটাবেন বলেছিলেন। অর্থাৎ
যাবতীয় দায় এক্ষেত্রে তারপর দেখলেন যে এইটা ঠিকঠাক, তো সেই জায়গায় চাপিয়ে দিয়েছেন। অতীতের সেই অভিজ্ঞতা সেটাকে একটুখানি কাজে লাগিয়েই না আমরা প্রধানমন্ত্রীর আজকের কথাটাকে একটু তলিয়ে দেখতে চাইছি, জানেন তো। মানে 15ই মে লোকসভা ভোটের প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন কি? বলেছিলেন যে দুর্নীতি করবে সে জেলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, আঁচলের তলায় লুকোলেও নাকি ওই কেন্দ্রীয় এজেন্সি টেনে বের করবে। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে খবর আছে এই শেষ দফার ভোটের সময় আয়কর হানা হবে। এবার দেখুন, যদি ভাবেন যে আয়কর হানা সম্পর্কে তৃণমূলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এত নিশ্চিত হলেন কি করে, তাহলে বলি এই প্রশ্নের উত্তরটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। তাকে নাকি ওই আয়কর কর্তারাই ফোন টোন করে পরিকল্পনা আগাম ফাঁস করে দিয়েছেন। এবং সেই কথাটা বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নজরটাকে সম্পূর্ণ রাজনৈতিক দিকে ঘুরিয়ে দিয়েছেন। তার যুক্তি কি? মানে এটা আমরা চিরকাল শুনে এসেছি যে ছোটোবেলার থেকে, যে সবার আগে নাকি কোনো পরিবর্তন হলে সরকারি চাকুরেরা, মানে যারা প্রশাসনের সাথে যুক্ত থাকে, তারা সবার আগে নাকি ঘুরে যায়, মানে আমলা, পুলিশ, এরকম সব আর কি। এগুলো ছোটোবেলার থেকে শুনতাম। এটা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সেই অভিজ্ঞতালব্ধ ফলটা দেখেছি প্রমাণিত, খুব ভুল কিছু না আর কি। এক্ষেত্রেও এই যে আয়কর দফতরের কর্তারা অভিষেককে তাদের গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছেন, এরকম একটা কথা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার থেকে তিনিও, মানে আমাদের মতোই তিনিও নিশ্চয়ই ছোটোবেলার থেকে এই ইঙ্গিতটা পেয়েছিলেন। সেই জন্য তিনি বললেন যে কেন্দ্রে যে এনডিএ সরকার থাকছে না, এটাই তার প্রমাণ। কারণ কেন্দ্রীয় এজেন্সি তো তাদের গোপন তথ্য তখনই ফাঁস করে দেবে যখন তারা নিশ্চিত হবে যে সরকারটা বদলে যাচ্ছে। এবার বুঝতে পারলেন রাজনৈতিক নেতারা কত অভিজ্ঞ এবং অতীত অভিজ্ঞতার ওপর ভর করে কিভাবে গেস ওয়ার্ক করেন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। ममता दीदी सुन कर रखो, जो भ्रष्टाचार करेगा वो जेल जाएगा, आप नहीं रोक सकती। कोई नहीं बचेगा ममता दीदी, कोई नहीं बचेगा। कितना भी बड़ा आदमी है वो नहीं बचे। आप अपने पल्लू में भी छुपा लोगी ना, तो हम वहां से भी पकड़कर जेल में। সময়ের অপেক্ষা, ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতাই নেই। আজ সমস্ত কিছুই না কেমন যেন প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে, জানেন তো। দেখবেন ওই যখন ঝড় বৃষ্টি আসে তার আগে দেখবেন খেয়াল করে, আগে কিভাবে বুঝতাম, দেখতাম পিঁপড়েরা লাইন দিয়ে খাবার মুখে নিয়ে বাড়িতে গিয়ে বাসায় নিয়ে গিয়ে আর কি তাদের জমাটমা করছে, কারণ দুঃসময় কাজে লাগবে। এই প্রাকৃতিক বিপর্যয়ের খবর নাকি পশু পাখি কীট পতঙ্গ এরা আমাদের থেকে অনেক আগে টের পায়। এখন তো দেখছি নেতারাও বিপর্যয়ের খবর অনেক আগে ভাগে টের পেয়ে যাচ্ছেন। আজ কলকাতা 3 জায়গায় আয়কর হানা হয়েছে। এক্স্যাক্টলি আপনাদের মনে পড়ছিল তো একটু আগে অভিষেক কি বলেছেন, আমিও সেটাই ভাবছিলাম। এবং এই যে 3 জায়গায় আয়কর হানা হয়েছে তার মধ্যে বড়বাজার অঞ্চল থেকে 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। এটা নাকি আয়কর কর্তাদের প্রাক নির্বাচনী অভিযান। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে মে আর 1লা জুন আয়কর অভিযান হবে। জাস্ট একদিন দুদিন ইধার তো হতেই পারে যে ওই খানিকটা মন্ত্রগুপ্তির শপথটা মাথায় রেখে যারা খবরটা দিয়েছিলেন তাকে তারা ডেটটা একটু ইধার উধার করে দিয়েছিলেন। পুরোটা খানিকটা ধর্ম বলে তো একটা বিষয় আছে, সেটাই হয়তো তারা পালন করেছেন। দেখুন তারিখটা মেলেনি, কিন্তু অভিযানটা তো হলো এবং তিনি বলার পরেই হলো। আমি ভাবছি এই নেতাদের সোর্সগুলোকে একটু কাল্টিভেট না করলে তো চলে না। দেখুন বিধাননগর পুরসভার কাউন্সিলর আর যুব তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি দেবরাজ চক্রবর্তীকেও তো আজ তলব করেছিল সিবিআই। দেবরাজ হাজিরা এড়িয়েছেন, ঠিক একই রকমভাবে সিবিআইয়ের তলব এড়িয়েছেন আরেকজন, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
শওকতকে কয়লা পাচার মামলায় ডেকেছিল সিবিআই, আর দেবরাজকে তলব করা হয়েছিল ওই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। দুজনের কেউই সিবিআইয়ের ডাকে সাড়া দেননি। আচ্ছা, দেবরাজ চক্রবর্তী বা শওকত মোল্লা কি ভাবছেন যে 4 জুনের পর হাজিরা দেবেন? আবার তখন তো প্রধানমন্ত্রীর কথা ধরলে ভূমিকম্প হবে। এবার দেবরাজ আর শওকতকে সিবিআই তলবের বিষয়টা ভোটের সঙ্গে কিন্তু জুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে নির্বাচন চলাকালীন এজেন্সির তলব নীতিবিরুদ্ধ। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আপনাদের উচিত ও যেখানেই থাকুক ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া। যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে। উনি যদি ওনাকে মানে একজন গুন্ডা মস্তানকে প্রাণের মতো ভালোবাসে, তাহলে বাংলার এটা অপমান, বাঙালির অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, মানে যে যা খুশি আমাদের রাজ্যে তারা হানা দিক, ইডি দিক, সিবিআই দিক, আয়কর দিক, বা যে খুশি, আমাদের রাজ্যে বাঘের কোনো অভাব হবে না, আর যা খুশির অভাব হোক। দেখুন, শাহজাহান সে নাকি বাঘ ছিল, সে জেলে গেছে, কিন্তু নতুন বাঘ শওকত মোল্লা সার্টিফিকেট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে বেশ কয়েক বছর আগের একটা ঘটনা কিন্তু এই কথাগুলো শুনতে শুনতে মনে পড়ছিল, যখন বলছিলেন মুখ্যমন্ত্রী প্রাণ দিয়ে ভালোবাসেন। দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেবার। ক্যানিং পূর্বের বিধায়ক তার বিধানসভা এলাকার ভেতরে ওই জীবনতলায় একটা বাস টার্মিনাস তৈরি করতে চেয়েছিলেন। এখনও মনে আছে শওকত মোল্লার প্রস্তাব শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় উক্তি। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন জানেন? নিশ্চয়ই মনে আছে আপনাদের। জীবনতলা কি কোনো বাস টার্মিনাস করার জায়গা নাকি? ওখানে তো সারাক্ষণ মারপিট হয় শুনেছি, বোমা বাঁধা হয়। সেই শওকত মোল্লাকে আজ কাজের ছেলে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশংসা করলেন। দেখলেন তো, প্রশংসায় ভরিয়ে দিলেন অ্যাকচুয়ালি। অথচ সিবিআই এই রকম নেতাকে, দেবরাজ সম্পর্কেও বলেছেন আর কি, উল্লেখ করেছেন, অথচ এই সব নেতাদের, এই 2 তৃণমূল নেতাকে সিবিআই ডেকে পাঠাচ্ছে। ভোটের অজুহাতে তারা না হয় আজকে হাজিরাটা এড়িয়েছেন, কিন্তু রেজাল্ট বেরোনোর পর কী হবে? সে সময় তো প্রধানমন্ত্রীর কথা আমি বললাম, ভূমিকম্পের সম্ভাবনা। এখন রাজনীতির গর্ভে আগামী দিনে কি লুকিয়ে আছে তার ইঙ্গিত পেয়েই কি শওকতের এরকম প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী? একদম ঢালাও ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন, নাকি ডাক পাওয়া 2 নেতার এই যে এড়িয়ে গেলেন আজকে ডাকটাকে, তার মধ্যেও একটা ইঙ্গিত রয়েছে যে আগামীর গর্ভে কী আছে? তারা কি ভাবছেন যে 4 জুনের পর এমন রাজনৈতিক ভূমিকম্প হবে যে তাদের হয়তো আর হাজিরাই দিতে হবে না? ইন্টারেস্টিং না? দেখুন, এটা বুঝতে গেলে না বুঝতে হবে যে ভূমিকম্পটা হয় কেন। আপনারা জানেন ডেফিনেটলি যে ভূগর্ভে 2 মহাদেশীয় প্লেট বা পাত যেগুলোকে বলি আর কি, সেগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখনই মাটি কেঁপে ওঠে, ভূমিকম্প। এক্ষেত্রে রাজনীতির কোন প্লেট কার সাথে ধাক্কা খাবে আর কে কার সাথে জুড়ে যাবে এটা বলা সম্ভব কিনা জানি না। দেখুন, এটার পূর্বাভাস তো দিতে পারবো না, কিন্তু রাজনীতির গর্ভে কি আছে সেটা আগামীতে তো শিওর শর্ট জানা যাবে। সেটার জন্য আগামী পর্যন্ত বরঞ্চ অপেক্ষা করি আমরা। তো কাল কিন্তু শেষ দফার প্রচারের শেষ দিন, আর তারপর 1 জুন 7ম দফা নির্বাচন। এর মধ্যে কোন দিকে তাকাবেন, কোন দিকে কে তাকাতে বলছেন, এটা তো মাথায় রাখতে হবে। আর সেটা বুঝতে গেলে আরও কিছু কথা বলতে হবে, যে কথাগুলো ঠিক ধরেছেন, না বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों?
आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। পয়লা জুন শেষ দফার নির্বাচন, এবার 30শে মে বিকেলে প্রচার শেষ হচ্ছে, আর তারপরেই সোজা কন্যাকুমারী চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 3 সাগরের সঙ্গমস্থল, সেখানে ওই স্বামী বিবেকানন্দ রকে ধ্যানস্থ হবেন আমাদের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধান প্রচারক। এবার 30শে মে থেকে পয়লা জুন দিনরাত ধ্যানস্থ থাকবেন, আর তিনি কিছু করবেন, মানে মোদি কিছু করবেন এটা জেনে যাওয়ার পরেও বিরোধীরা সতর্ক হবেন না, বা তারা কোনো প্রতিক্রিয়া দেবেন না, বা সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করবেন না। তা হয় নাকি? মোদি ধ্যানে বসার আগেই বিশ্লেষণ শুরু হয়ে গেছে যথারীতি। আর বিরোধীরা প্রশ্ন তুলছেন, প্রত্যেকবার ভোটের সময়ই কেন এই ধ্যানের কথা মনে পড়ে প্রধানমন্ত্রী? 2019-এর লোকসভা নির্বাচনের সময় এই কেদারনাথের পেছনের গুহায় এভাবেই একদিন ধ্যান করেছিলেন তিনি। আর বিরোধীরা তখন বিদ্রূপ করে বলছিলেন যে বেগতিক বুঝেই ধ্যান করছেন। এবারও সেই একই তত্ত্ব বলছেন যে বেগতিক বুঝেই কি ধ্যান করার কথা মনে পড়লো। কেউ কেউ আবার মেরুকরণের তত্ত্ব সামনে আনছেন, কেউ আবার বলছেন মোদি ভীষণ কনফিডেন্ট, দারুণ আত্মবিশ্বাসী, তাই নিশ্চিন্তে এখন সব কাজকর্ম শেষ করে ধ্যানে বসে যাচ্ছেন। কিন্তু সে তো শেষ দফার ভোট মেটার পর ওই রেজাল্টের আগেও বসে যেত। 30শে মে থেকে পয়লা জুন পর্যন্তই কেন ধ্যানটা করতে হবে? এই তারিখটা দেখেই কিন্তু আমার মাথায় অন্য একটা ভাবনা এলো, জানেন তো। আচ্ছা, 30শে মে বিকেলে তো শেষ দফার প্রচারটা শেষ হয়ে যাচ্ছে, তারপর আর ভোট বাকি নেই, তাই প্রচার করারও কোনো অনুমতি নেই, নেতাদের তাই ছুটি। এবার বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক নেতাই এমন কোনো বক্তব্য এই সময় রাখতে পারবেন না যাতে ভোটটা প্রভাবিত হয়। এই সময় টেলিভিশন চ্যানেলগুলো, মানে আমাদের মতো যারা আছি আর কি, তারা খুব সমস্যায় পড়ে যায়, জানেন তো। দেখাবো কি, বলবে কি, না বললে আপনাদের বা কী দেখবেন আপনারা, আপনাদের জন্য তো ভাবতে হবে। এবার 2019 থেকে এই সমস্যাটা সমাধান করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কেদারনাথের গুহায় তিনি সেবার ধ্যানে বসলেন সারা দিন, এমনকি পরের দিন সকাল পর্যন্ত টেলিভিশনের পর্দা জুড়ে তারই মুখ। আর ওদিকে বিরোধীরা কমপ্লিটলি বেকায়দায়, তাদের তো প্রচার শেষ হয়ে গেছে, কিন্তু মোদি চর্চায় রয়েছেন। আর আরেকটা সমীক্ষায় দেখা গেছে, মানে এটা এই এত শেষ পর্যন্ত কেন একটা তাগিদ, সেটা বুঝতে গেলে এই সমীক্ষাটার কথা বুঝতে হবে। সেই সমীক্ষাটায় দেখা গেছে কি জানেন, যে প্রত্যেক 4 জন ভোটারের মধ্যে একজন ভোটার ভোটের একদম ওই শেষ 48 ঘন্টায় সিদ্ধান্ত নেন কাকে ভোট দেবেন। এরা হচ্ছেন ওই ভ্যাসিলেটিং ভোটার, ফ্লোটিং ভোটার। তাই বুথের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক চিহ্ন রাখার একটা নিষেধাজ্ঞা রয়েছে, আর 48 ঘন্টার আগে প্রচার শেষ করার বিধান রয়েছে, যাতে ওই সময়টায় নিশ্চিন্ত মনে একদম ঠান্ডা মাথায় ভেবে চিনতে ভোটটা দিতে পারেন ভোটার। মোদিও প্রচার করছেন না, কিন্তু প্রচার অপপ্রচার যেভাবেই দেখুন চর্চায় থাকবেন। এবার খেয়াল করে দেখুন, যারা অনুগত ভোটার তাদের তো নিয়ে বিশেষ কিছু বলার নেই, তারা নিশ্চিন্তে যা ভেবে আছেন, আগের থেকে মনস্থির করা আছে, যাবেন এবং বোতাম টিপবেন। কিন্তু যারা এই বললাম ফ্লোটিং ভোটার বা ভ্যাসিলেটিং ভোটার বা সুইং ভোটার, যেভাবেই বলবেন, যারা একটুখানি শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছেন, এই মুহূর্তে একটুখানি নিউট্রাল আছেন, ভোটের ভেতর ওই চৌখপ্পি, ঢাকা চৌখপ্পি, কখনো কাপড় কখনো পিচবোর্ড, সেইখানে ঢোকার সময় তাদের মনে কিন্তু এই শেষ ছবিটা, সেটা জলজল করার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে। অন্তত মনটা চোখ বন্ধ করলে একবার ওই ছবিটা দেখে ফেলবে। আর মোদির ছবির থেকেও আরেকটা জিনিস চোখে পড়বে, কারণ মোদি তো একাত্ম ওই পদ্ম চিহ্নের সঙ্গে, এই পদ্ম প্রতীকের গুরুত্বটাই এখানে সব থেকে বেশি, জানেন তো। কারণ ভোটটা তো ওই প্রতীকেই দিতে হবে। তাহলে এটা নিয়ে বিরোধীরা যাই বলুন, এটা তো এই প্রশ্নটা তো বিশ্লেষণ করে দেখতেই হবে যে ধ্যানে বসে মোদি কি আসলে আদর্শ আচরণবিধিটাকেই লঙ্ঘন করলেন। অভিযোগ করলে আমি শিওর নরেন্দ্র মোদী সংবিধান দেখিয়ে দেবেন। ধর্মাচরণ তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রপতির জন্য কিছু বিধিনিষেধ আছে, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য কিচ্ছু নেই। অর্থাৎ শেষ ভোটের আগে শেষ 2 দিন যখন বিরোধীরা ছুটিতে থাকবেন, প্রধানমন্ত্রী তখনও প্রচার করবেন, প্রচারে থাকবেন। এটা বুঝেই কংগ্রেস এই নিয়ে আজ
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে এসছে, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুধু একটা কথাই ভাবছি, মানে ভালো ছেলে মেয়ে যারা ওই সারা বছর পড়াশুনো করে, তারা তো পরীক্ষা দিতে যাওয়ার সময় সচরাচর বাসে বসে পড়া মুখস্থ করে না। তাহলে এত প্রচারের পরেও মোদি কেন নিশ্চিন্তে পুরো বিশ্রামে যেতে পারছেন না? নাকি এটা আসলে তিনি সেইভাবেই বিশ্রাম বলেই দেখাতে চাইছেন? আমরা বুঝতে পারছি না। মোদি ভারতবর্ষের সব থেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও শেষ হতে দেবে না। তাই ভোটের প্রচার শেষ, কিন্তু মোদির প্রচার শেষ হবে না। কখনো কেদারনাথে, কখনো প্রতাপগড়ে, কখনো কন্যাকুমারিকায় এ ঢপবাজি চলবে। তাই এতদিন হিন্দু মুসলমান হলো, এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে। এই ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিশ্রান্ত। যাকে এটা স্ট্র্যাটেজি হোক, মানে কৌশলী হোক বা বিশ্রামী হোক, যা তার মনে আছে তিনি তার মতো করে করছেন, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। মনের ভেতর ঢুকে কে আর কবে দেখতে পেয়েছে বলুন? আমরা তো জাস্ট ওই নেতারা যেরকম গেস ওয়ার্ক করেন সেই সমস্ত দেখে আমরা গেস ওয়ার্ক করলাম, কারণ নেতারাও তো গেস ওয়ার্কই করছেন। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অধীর চৌধুরী কি বললেন। আমরা এর বাইরে গিয়ে বরঞ্চ অন্য একটা জিনিস ভাবি, মানে ধরুন বিশ্রাম নেওয়ার জন্যই হোক বা যে কারণেই হোক, কন্যাকুমারীকেই কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ ভৌগোলিক অবস্থান, ভারতের একদম ওই প্রান্তে। গোটা দেশ যদি ওই দিকে তাকায়, গোটা দেশকে মনে হবে একদিকে তাকিয়ে আছে, বিভিন্ন দিক থেকে। কাউকে ডান দিক থেকে বাঁ দিকে তাকাতে হবে না, কাউকে বাঁ দিক থেকে ডান দিকে তাকাতে হবে না, সবার নজর দেখবেন একদিকে। গোটা দেশকে তার দিকে, একটা বিশেষ দিকে তাকাতে বাধ্য করা, এটার মধ্যে দিয়েই তো একটা রেজিমেন্টেশন তৈরি হয়। সেটাই কি মাথার মধ্যে রয়েছে? যে শৃঙ্খলাটা ওই একদিকে তাকানোর মধ্যে, ওই দেখবেন প্যারেডের সময় যখন যিনি স্যালুট নেন তার সামনে গিয়ে সবাই পুরো পল্টনটা ফাট করে অন্যদিকে মাথা ঘুরিয়ে দেয়। ঠিক সেরকম করে গোটা দেশকে একটা পার্টিকুলার দিকে মাথা ঘুরিয়ে দেওয়ার মধ্যে কি একটা শৃঙ্খলা তৈরি করে দেওয়া, একটা অভ্যেস তৈরি করে দেওয়া, যে ধারণটা ওই ভোট দেওয়ার সময়ও তাদের মনে থাকবে। এবার দ্বিতীয় কারণ, কন্যাকুমারী তামিলনাড়ুতে, আর কেরালার ওই কোভালাম থেকে মাত্র 86 কিলোমিটার দূরে। এই দুটো রাজ্যেই ভোট হয়ে গেছে, কিন্তু বিধানসভা নির্বাচন সেটা তো আছে সামনে। আর আরেকটা ব্যাপার আছে, আমরা জাস্ট গেস ওয়ার্ক করছি, এটা দ্বিতীয় গেস। কন্যাকুমারী থেকেই তো ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। এবার মোদির বার্তা হতেই পারে রাহুল শুরু করেছিলেন, শেষ তিনি করছেন। মানে শেষ করার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, ওস্তাদের মার শেষ রাতে, শেষ হাসি আসা, এরকম অনেক কিছু ব্যাপার আছে, এগুলো খেয়াল রাখবেন। আর তৃতীয় কারণ, আর সেটা তো অবভিয়াস কারণ, অবশ্যই স্বামী বিবেকানন্দ। উত্তর আর পশ্চিম ভারতীয় হিন্দুদের কাছে রাম যা, আমাদের এই পশ্চিমবঙ্গ বা এই পাশে ত্রিপুরা বা দক্ষিণ ভারতীয় হিন্দুদের কাছে স্বামী বিবেকানন্দ তো তাই। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ওই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম আর ইসকনের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করে ঠিক সেই জায়গাটা ধরার একটা রাস্তা খুলে দিয়েছেন। ফলে বিবেকানন্দের যে আরও কাছাকাছি যেতে চাইবেন এরকম পরিস্থিতিতে মোদি, এটাই তো স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক পোর্টফোলিও মাথায় রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু এই মোদির এ ব্যাপারে নিকটতম প্রতিদ্বন্দ্বী। মোদি 3 বারের মুখ্যমন্ত্রী আর তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চান আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় 9-এর দশকের গোড়ার থেকে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, 3 বারের মুখ্যমন্ত্রী। ফলে তার একটা কোথাও গিয়ে একটা জানেন তো
টক্কর চলে ভেতরে ভেতরে। এই যে সেই জন্যই হয়তো তিনি যখন গিয়ে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম বা ইসকন এদের সম্পর্কে কারোর সম্পর্কে, এদের সবার না, কারোর সম্পর্কে যখন ক্ষোভ প্রকাশ করেছেন বা তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন, তখন সেই জায়গাটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধরে নেওয়ার চেষ্টা করেছেন। ফলে বিবেকানন্দকে টানাটানি পড়বে, এটাই তো স্বাভাবিক। সেই জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, জানেন তো তারও কন্যাকুমারী যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আরএসএস সেটাও নাকি দখল করে নিয়েছে। আচ্ছা, এই দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা কথা আমরা শুনেছি, রাজনীতিতে সেরকম কোনো বন্দোবস্ত আছে নাকি জানি না, রাজনীতির চিন্তাভাবনাটাই অন্যরকম। তবে আমরা আজকে একটা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যারা পদযাত্রা করলেন, কোন পদযাত্রা, কোন রুটে, ওই সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি, বাগবাজারে মায়ের বাড়ি, আর শ্যামবাজার 5 মাথায় সুভাষচন্দ্র বসুর সামনে থেকে, আর তিনটেকে লিঙ্ক করে দিলেন। এটা কি আসলে ওই মায়ের বাড়ি বা স্বামীজির বাড়ি বা 5 মাথায় সুভাষচন্দ্র বসু এরা যাতে বেদখল না হয়ে যায় সেই জন্য আর কি ইট ছুঁয়ে রাখলেন? কাল মোদি যে রুটে রোড শো করেছিলেন, আজ সেখানেই পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাস্তার রং ছিল গেরুয়া, আজ সবুজ। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি সবুজ দিয়ে ওই গেরুয়ার চিহ্ন মুছে দিতে চাইলেন? এই মুছে দেওয়ার ব্যাপারটা কিন্তু দারুণ চলে রাজনীতিতে। আমরা দেখেছিলাম তো বিধানসভায়, ওই একজন বসে ধর্ণা দিচ্ছে তো আরেক দল এসে গঙ্গার জল দিয়ে সেই জায়গাটা ধুইয়ে শুদ্ধ করছে। মধ্যে কথা তাদের ছাপ বা অন্য যাই বলুন, তারা বলেন পাপ, সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিতে চাইছেন। এই চর্চাটা আছে, এই স্টাইলটা আছে রাজনীতিতে। এই বাম জমানার শেষ দিকের কথা ভাবুন, বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে যেখানে জনসভা করতেন তার ঠিক পরেই সেইখানে গিয়েই জনসভা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাম নেতারা সেই সময় ঠাট্টা করে বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সূচি কোথায় কোথায় সভা করবেন তিনি, সেটা আসলে তারা ঠিক করে দেন। আচ্ছা, নরেন্দ্র মোদীও কি ঘনিষ্ঠ মহলে এরকম ঠাট্টা করছেন? মানে বহিরাগত তকমা দিয়ে 2021-এ বিজেপিকে তো এখান থেকে ওই দুশোর স্বপ্ন একদম ধূলিসাৎ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার স্বামীজি আর নেতাজিকে হাতিয়ার করে ফের বাংলায় ঢুকতে চাইছে বিজেপি। সহজিয়া ভক্তিবাদ যাতে বেহাত না হয় সেটা নিশ্চিত করতেই কি এই রকমভাবে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়? যা দেখছি জানেন তো, নেতা হওয়াটা মোটেও সহজ কাজ নয়। শেষ বাঁশি না বাজা পর্যন্ত এতটুকু ঢিলে দেওয়ার জো নেই। আর খেলায় কি বলে জানেন তো, ম্যাক্সিমাম গোলগুলো হয় ওই খেলা শেষের শেষ 5 মিনিটে আর হাফ টাইমের আগে শেষ 5 মিনিটে। মানে ওই সময়টাই একটু নিজেদের মধ্যে আত্মতুষ্টি এসে যায়, এই তো খেলা শেষ হলো বলে। আর ঠিক সেই সময় নাকি যাবতীয় ভুল ত্রুটিগুলো হয়ে যায়। নেতারা দেখছি এই খেলার নিয়মটা অক্ষরে অক্ষরে মেনে চলে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। আমরা কিন্তু আজকে বাইরের লোক নিয়ে আসিনি, আপনারা স্থানীয় মানুষ আছেন। গতকাল যেটা করা হয়েছিল, হাওড়া, হুগলি, ঝাড়খণ্ড, বিহার থেকেও লোক নিয়ে আসা হয়েছিল। আমরা কিন্তু সেটা করিনি, কারণ আমরা মনে করি বাংলায় যা লোক আছে, শ্যামবাজারে যা লোক আছে, তাকেই এরা নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য। এটা আপনাদের আরেকবার দাড়ি তো রবীন্দ্রনাথেরও ছিল, আবার রাম ছাগলেরও থাকে। তো রাম ছাগল তো আর রবীন্দ্রনাথ হয় না। তো সেরকম মুখ্যমন্ত্রী সভা করতেই পারতেন, অন্য জায়গায় রোড শো করতেই পারতেন, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কম্পিটিশান করা মানে এটা মূর্খতা ছাড়া, রাজনৈতিক মূর্খতা ছাড়া আমি আর অন্য কিছু বলবো না। গতকাল যে ঐতিহাসিক, অভূতপূর্ব, অবিশ্বসনীয় যে শো হয়েছে, আমি এক কথায় বলবো, মানে আমার মনে হলো যে ম্যাজিশিয়ান শো করছেন, সেরকম পলিটিক্যাল ম্যাজিশিয়ান একজন, তিনি হচ্ছে নরেন্দ্র মোদী। আর আজকে তাকে ওই রাস্তায় চ্যালেঞ্জ করতে যাওয়া মানে পলিটিক্যাল মূর্খতা। একই মঞ্চে করতে পারতেন, একই ডান্ডা, একই মঞ্চ, একই ইভেন্ট ম্যানেজার, একই ইস্যু, একই নীতি, একই মালিক, একই কর্মচারী, শুধুমাত্র ঝান্ডাটা আলাদা লাগাচ্ছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আচ্ছা, ধরুন তর্কের খাতিরে আবার ধরে নিচ্ছি যে যদি নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হন,
তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে তিনি বসতেই পারেন। মানে এরকম অকেশন তো অনেক আসবে, আসতেই পারে, অতীতেও এসছে, ভবিষ্যতেও আসবে। কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র আর রাজ্যের মধ্যে সুসম্পর্ক থাকবে, এটাই তো কাম্য। তবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটা অনেক পরের ব্যাপার, জানেন তো। আপাতত দলের কাঠামো মেরামতে মন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারছি। এবং তাও এই ভোটের শেষ বেলায় এসে, বললাম না নেতারা শেষ মুহূর্ত পর্যন্ত অ্যালার্ট থাকেন। আজ স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দেওয়ার পর দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে বসে কিছুক্ষণ কথা বললেন। গাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ন্যাচারালি তার সাথেই কথা বলেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের খোঁজ করেন, কুণাল ঘোষ এলে তার সঙ্গেও কথা বলেন। দেখুন, খুব স্পষ্ট করে কেউই কিছু বলেননি, কিন্তু এই যে দুজনকে কাছাকাছি ডেকে কিছু যে বার্তা দিয়েছেন সেটা তো পরিষ্কার। তার মানে দুজনের মধ্যে কিছু সমস্যা ছিল, আর সেই সমস্যাটা মেটানোর দরকার এই মুহূর্তে, এটা তো নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন। দেখুন, তৃণমূল এর আগে ঢেঁড়া পিটিয়ে কিন্তু জানিয়ে দিয়েছিল যে কুণাল ঘোষের বক্তব্য আর দলের বক্তব্য নয়। তারপরেও কুণাল ঘোষ আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করলেন কেন? এটা না, তারপরে বুঝতে হবে কোথাও গিয়ে ব্যাপারটা ওই ছোটো গল্পের মতো শেষ হইয়া হইল না শেষের মতো থেকে গেছিল। আর ওদিকে তাপস রায়, এক্স তৃণমূল, তিনি বিজেপিতে গিয়ে সুদীপবাবুর বিরুদ্ধে প্রার্থী হয়ে গেছেন, মোদি তাপস রায়ের সমর্থনে রোড শো করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি এই উত্তর কলকাতার মতো প্রায় নিশ্চিত আসনেও কোথাও গিয়ে কোনো অন্তর্ঘাতের গন্ধ পাচ্ছিলেন এবং তার মধ্যে কোথাও অনিশ্চয়তার ছবি দেখছিলেন? সেটাই কি আজকে তিনি মুছে দেওয়ার চেষ্টা করলেন? আমাদের উত্তর কলকাতা কনস্টিটুয়েন্সি সবাই মিলে আমাদের জয়ের কনস্টিটুয়েন্সি, আমাদের হাতে থাকা কনস্টিটুয়েন্সি আরও একবার জিততে হবে, তার কিছু পরামর্শ বা নির্দেশ তিনি দিলেন। दीदी बोल যত বেশি পারুন ভোটে জিতে আসবে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। অবভিয়াস কথাগুলো, এগুলো ন্যাচারালি নেতারা তাই বলে থাকেন। এর বাইরে তার সাথে কী কথা হয়েছে, বিশেষ বার্তাটা কি, সেটা যে ওইভাবে সবাইকে দাঁড় করিয়ে বলবেন না, এটাই স্বাভাবিক। আমরা জানতেও চাই না, ওর জন্য আমরা নেতাদের মতো গেস ওয়ার্ক করে নেবো, কোনো চাপ নেই আর কি। দেখুন, প্রধানমন্ত্রীর পথে যখন মুখ্যমন্ত্রী নামেন না, তখন ওই পথটাকে শুধু পথ মানে কংক্রিটের রাস্তা ভাবলে বিরাট ভুল হয়ে যায়। ওটার মধ্যে অনেক কিছু বার্তা লুকিয়ে থাকে। মানে ধরুন, যত মত তত পথ, সাদা চোখে যেটা দেখা যাচ্ছে সেটার বাইরেও হয়তো আরও অনেক পথ রয়েছে, পথের মধ্যে পথ রয়েছে। এমনিতে কী ভাবছেন, শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট, নেতাজির মূর্তি থেকে স্বামীজির বাড়ি, এই পথে মঙ্গলবার র্যালি করেছিলেন প্রধানমন্ত্রী, আজ মুখ্যমন্ত্রী গেলেন। সাংবাদিকের চশমা পরে দেখলে দেখবেন আরও একটা পথও খুঁজে পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী দুই বিরোধী দলকে এক বন্ধনীতে বেঁধে ফেলেছিলেন, বলেছিলেন সিপিআইএম তৃণমূলকে মদত মানে সাহায্য করছে। মুখ্যমন্ত্রীও দুই বিরোধী দলকে এক বন্ধনীতে ফেললেন, তবে দুটো জায়গায় দুরকম পথে হেঁটে, বারুইপুর আর মেটিয়াবুরুজ, দুটো জায়গাতেই এক বন্ধনীতে ফেললেন, কিন্তু দুরকমভাবে। আর তারপর আবার কালীঘাটে আরেক রকম আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বললেন। মানে সম্ভাব্য সবকটা ইকুয়েশন এক একটা পথে গিয়ে শিখিয়ে রাখলেন বা আমাদের সামনে সাজেশন হিসেবে দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। ক্রস চেক করে নিন, অনেক জায়গায় এই জিনিস হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে। এই যে অভিষেক, এটা শুনে রাখো, অ্যাসেম্বলির ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। শুনলেন কিছু? দমদমে আজকে শুনলাম বিজেপির ভোটটা, এমপি ভোটটা নাকি সিপিএম বাবুদের দেবেন, আর এমএলএর ভোটটা সিপিএম ওটা বিজেপিকে তুলে দেবে। এই যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে আমি এখানে কি করে ওদের সাথে জোট করি বলুন?
এই যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমি ওদের সাথে কি করে জোট করি বলুন? ওদের সঙ্গে মানে এর মধ্যে এমনিতে সিপিআইএমের সঙ্গে সর্বভারতীয় স্তরে জোট হওয়ার কথা ছিল, সর্বভারতীয় স্তরে আছে, এখানে হয়নি, সেটা তো বুঝতে পেরেছি। কিন্তু ওরা বলতে হয়তো কংগ্রেসের কথা বলেছেন, এরকম ঝট করে শুনলে আবার কি না কি মনে হয় যে দুটো পার্টির কথা বললেন, হয়তো তাদের কথাই বলছেন। যাই হোক, কিন্তু এর সঙ্গে যেটা বললেন কি মানে বেসিক কী বললেন সেটা একবার ভাবি। প্রথমে বললেন সিপিআইএমের সাথে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দমদম লোকসভায় সিপিআইএমের ভোট নাকি বিজেপির বাক্সে যাবে, আর বরানগর বিধানসভা যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানে নাকি সিপিআইএমের ভোট বিজেপিতে যাবে। মানে দু জায়গাতেই সিপিআইএম বিজেপির সুবিধা করে দেবে। এটা ঠিক কী ধরনের সেটিং হলে তো একটা পারস্পরিক লেনদেন, পারস্পরিক সুবিধা অসুবিধা দেখার ব্যাপার থাকে। এতে তো কোনো পারস্পরিক সুবিধা বিশেষ দেখা যাচ্ছে না, সুবিধা তো শুধু বিজেপি। সম্ভবত কালীঘাটের সভায় আমাদের এই বিভ্রান্তি কাটানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, বলেছেন দমদমে বিজেপির ভোট সিপিআইএমের বাক্সে যাচ্ছে আর বরানগরে সিপিআইএমের ভোট বিজেপিতে যাচ্ছে। এখানে আন্ডারস্ট্যান্ডিংটা তাও কিছুটা বোঝা গেল। আসলে লেনা এবং দেনা দুটোই একসঙ্গে আছে। যাই হোক, হঠাৎ এরকম আন্ডারস্ট্যান্ডিং নিয়ে জল্পনা কেন উস্কে দিলেন মুখ্যমন্ত্রী? আসলে মুখ্যমন্ত্রী কি চান জানেন? সিপিআইএমের ভোট সিপিআইএমের কাছেই থাকুক আর বিজেপির ভোট বিজেপির কাছে থাকুক, তবেই শাসক দলের লাভ, মানে তৃণমূলের লাভ। শাসক দল মাত্রই চাইবে বিরোধী ভোটটা ভাগ হয়ে যাক। এক দলেরটা আরেক দলের কাছে যদি চলে যায় তখন তো ওই ভোট একত্রিত হওয়ার বিষয়টা চলে আসে। ভোট যদি ভাগ না হয় তাহলে তো শাসক দলের ক্ষতি। এই যে দমদমের কথা বলেন, তার কথাটাই ভেবে দেখুন। 2019 সালের ভোটে সৌগত রায় 53,000 মতো ভোটে জিতেছিলেন। এবার লোকসভা ভোটের নিরিখে ব্যবধানটা কিন্তু বিরাট কিছু নয়। এই অবস্থায় সিপিআইএমের ভোট যদি বিজেপিতে বা বিজেপির ভোট যদি সিপিআইএমে যায়, সৌগত রায়ের চাপ বাড়বে। মুখ্যমন্ত্রী কি দমদমে ওই ভবানীপুর 2.0-র মতো কিছু আশঙ্কা করেছেন? কেন বলছি, মানে দ্বিতীয় দফা হলে এরকম আর কি 2.0 বলে আমরা বোঝাই আর কি। ভবানীপুরে কী হয়েছিল মনে রাখুন, একবার মনে করিয়ে দিই। 2014 সালের লোকসভা নির্বাচনের কথা ভাবুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তখন ভবানীপুরের বিধায়ক, আর তার আগে 2011-র উপনির্বাচনে 54,000 ভোটে জিতেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু 3 বছর পর লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভার অংশে 176 ভোটের লিড পেয়ে গেছিল বিজেপি। আর বিরোধীরা সমস্যারে বলা শুরু করে দিয়েছিল যে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে পিছিয়ে পড়েছেন। আর তখনই তৃণমূল কী অভিযোগ করেছিল? বলেছিল সিপিআইএম বিজেপির বাক্সে ভোট ট্রান্সফার করেছে। মানে এই অভিযোগটা সেই শুরু, এবং এই অভিযোগটা মানে বামের ভোট রামে যাওয়ার অভিযোগ, সেটা বারবার কিন্তু এরপর তুলেছে তৃণমূল। এবার দুই দলের নতুন পারস্পরিক লেনাদেনার অভিযোগটা মুখ্যমন্ত্রী এবার সামনে নিয়ে এলেন। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। মাথার চিকিৎসা দরকার। জোট তো তৃণমূল আর সিপিএম এর জোট। পশ্চিমবাংলায় জোটটা হয়নি, এটার অন্য কোনো কারণ নয়। চোরেদের বিরুদ্ধে লড়ছেন বলে সিপিএম করেনি তা নয়। পশ্চিমবাংলায় যদি হাত কাস্তে হাত ধরি তারা আর তৃণমূলের জোড়া ফুল একসঙ্গে উঠতো, তাহলে 3টে পার্টি শেষ হয়ে যেত। বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই। ওথেলো সিনড্রোম বলে একটা কথা আছে জানেন তো? এর মানে হচ্ছে নিজের পার্টনারকে সন্দেহের চোখে দেখা, সঙ্গী অন্যের সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এরকম একটা সন্দেহ আর কি। নেতাদের মধ্যেও কি ওথেলো সিনড্রোম শুরু হলো? এক্ষেত্রে অবশ্য পার্টনার বা সঙ্গী নয়, ওই জোট সঙ্গীগুলোকে তাদের সন্দেহের চোখে দেখছেন নেতারা, আবার কেউ কেউ বিরোধী দলগুলোকে। কিন্তু রাজনীতিতে তো সতীর্থ, তাই তাদের হয়তো সন্দেহের চোখে দেখছেন। আর প্রত্যেকেই তো কোনো না কোনো সময় কারুর না কারুর সঙ্গে রয়েছেন। এই জোটটা একটা অদ্ভুত বিশ্ব ভ্রাতৃত্বের মতো, একটা সর্বধর্ম সমন্বয়ের মতো একটা সর্বদল সমন্বয় তৈরি করে দেয়। কে যে কখন কার সঙ্গে আছেন, ফলে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গী। এই ভিন্ন ধারার বিরোধীদের মধ্যে গাঁট ছড়া সন্দেহ, এটার মধ্যে ওথেলোর উদাহরণটা বারবার মনে হচ্ছে। এর মধ্যে একটা অন্যরকম সম্পর্ক আজ টের পেয়েছি জানেন তো, আজ পেয়েছি বলতে পারে। আগে দেখতাম, আগে এটা অনেকবার দেখেছি, আজ অনেক দিন বাদে দেখলাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ভাঙড়ে সভা করতে চেয়েছিলেন,
অনুমতি পাননি, কিন্তু সাংবাদিক বৈঠক করেই ভাঙড় নিয়ে তাৎপর্যপূর্ণ কথা বলে দিলেন। কি বললেন? বললেন ভাঙড়ে আইএসএফ সিপিআইএম এর সৃজন ভট্টাচার্যের থেকে বেশি ভোট পাবে। কেন বললেন? ওই ভোট কাটাকাটির অঙ্ক। এটা তো জানা কথা যে যাদবপুরে ভোটের ফল অনেকটাই ঠিক করে দেয় ভাঙড়। এবার সংখ্যালঘু এলাকায় ভোট যত ভাগ হবে ওই যাদবপুরের বিজেপি প্রার্থীর ততই সুবিধে। আইএসএফ বামজোট হলে সমস্যা ছিল, সেটা হয়নি, ফলে সংখ্যালঘু ভোট নর্মাল কোর্সে তো 3টে ভাগে ভাগ হতে পারে, তৃণমূল, আইএসএফ এবং বাম। এবার শুভেন্দু আর আইএসএফ এর মধ্যে রাজনীতির দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে দুটো একদম ভিন্ন ধারা, কিন্তু রাজনৈতিক প্রয়োজনে সেটা তো অন্যরকম ব্যাপার, অন্যরকম প্রয়োজনীয়তা। এবং সেক্ষেত্রে বিরোধী দল নেতার আইএসএফ প্রীতি সেটা নতুন নয়। একটা সময় শুভেন্দু বারবার বলতেন, কেন বললাম পুরনো দিনের কথা, এই কিছুদিন আগে পর্যন্ত শুভেন্দু বারবার বলতেন নওশাদ ভাই ডায়মন্ড হারবারে দাঁড়ালে বিজেপি অভিষেককে হারিয়ে দেবে। এবার শেষ পর্যন্ত নওশাদ দাঁড়াবো করেও দাঁড়াননি। আর ডায়মন্ড হারবার নিয়ে শুভেন্দুর সেই উচ্চকিত সুর সেটাও কীরকম অদ্ভুতভাবে যেন একটু স্তিমিত হয়ে গেছে। এখন শুভেন্দু চাইছেন যে তার ডায়মন্ড মডেল, মানে সেই তখনকার ডায়মন্ড মডেল এখনকার ভাঙড়ে কাজে লাগুক। এই ডায়মন্ড মডেলটা কীরকম? আইএসএফ তারা ভাঙড়ের সংখ্যালঘু ভোটটা কাটবে, ব্যাস তাতে বামেদেরও গেল, বামেরা নিজেদের ভোটটা যেটুকুনি পাওয়ার সেটাও তারা পাবে, মানে তারাও ঘুরিয়ে কোথাও গিয়ে তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটবে। এই দুদল মিলে যদি নিজের মতো করে তৃণমূলের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকে একবার থাবা বসাতে পারে, ব্যাস বিজেপির জন্য কেল্লাফতে। এখনও তো ভাঙড়ের বিধায়ক নওশাদ, সুতরাং আইএসএফের পকেটে যত ভোট তত পোয়াবারও বিজেপি। সৃজনশীল ভাবনা যাই বলুন, আসলে যত রকম জটিলতাই থাক, সম্পর্কের যে কত সমীকরণ সেটাই রাজনৈতিক নেতাদের দেখানো আঙুলের দিকে না তাকালে কিছুতেই বুঝতে পারবেন না। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।